টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব চিঠি পাঠ্যাংশটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। আর এই চিঠি পাঠ্যাংশটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত রকম প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই স্কুলে, বাড়িতে বা গৃহশিক্ষকের কাছে এই পাঠ্যাংশটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই পাঠ্যাংশটার উপর বানানো ভিডিওগুলো দেখে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপারই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই পাঠ্যাংশটি পড়া। তাহলে এই পাঠ্যাংশটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে চলো দেখে নেব। নেক্সট স্লাইডে চলে এলাম। পরবর্তী স্লাইডে দেখো, ফার্স্টে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভিএসিকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমানও থাকছে 1, যেখানে তোমাদের একটি বাক্যে উত্তরটা সম্পূর্ণ করতে হচ্ছে। পরে থাকছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন। এই ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ টাইপ কোয়েশ্চেনের মান থাকছে 2, যেখানে তোমাদের 3টে থেকে 4টে বাক্যের মধ্যে উত্তরটাকে কমপ্লিট করে দিতে হচ্ছে এবং অবশ্যই টু দ্য পয়েন্ট আনসার লিখতে হচ্ছে এই বিষয়ে। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্লাইড বহু বিকল্পীয় প্রশ্নতে। আর বহু বিকল্পীয় প্রশ্নতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই ভিডিও টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক বা এসএকিউ যে কোনো ধরনের প্রশ্ন খুঁজে পেয়ে যাচ্ছ। এইটা তোমাদের সুবিধার জন্য করা হচ্ছে। এরপরে আমরা চলে যাব আমাদের বহু বিকল্পের প্রথম প্রশ্নে আসবো এবং আলোচনা অবশ্যই করব। আর তোমরা কি করবে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাবে এমসিকিউতে কে কত স্কোর করছো, তবেই না আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলো প্রথম প্রশ্ন পড়ে নিই আমরা। প্রথমেই আছে দেখো, মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন ড্যাশ থেকে। প্রথমে আমরা চিঠিতে 3টে তো চিঠি আছে এবং মাইকেল মধুসূদন দত্ত 3 জনকে চিঠি লিখছেন এবং প্রথম চিঠিটাকে আমরা দেখছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি চিঠিটা লিখছেন। তিনি কোথা থেকে লিখছেন দেখো, কতে আছে কলকাতা, খতে জার্মানি, গতে ফ্রান্স, ঘতে লন্ডন। একদম চিঠির মাথাতেই লেখা আছে যে তিনি ফ্রান্স থেকে চিঠিটি লিখছেন। তাহলে অবশ্যই আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন গ, ফ্রান্স। দেখো তোমাদের উত্তরের সাথে মিলছে কিনা। এরপরে চলে যাব আমাদের পরের প্রশ্ন 2 লেখা আছে, যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। এই আপনি হলেন, এই আপনি কথাটা কার ক্ষেত্রে, কার জন্য ব্যবহার হচ্ছে? ক গৌরদাস, খ রাজনারায়ণ, গ বিদ্যাসাগর, ঘ মধুসূদন। এই কথাটি বলছেন কাকে উদ্দেশ্য করে? না বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে। অর্থাৎ যে কোনো বিপদের সময় তিনি সব সময় মধুসূদন দত্তের পাশে দাঁড়িয়েছেন। অবশ্যই আমাদের আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন গ, রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাব 3 লেখা আছে জার্মান ভাষার বর্ণমালা। ওখানে তিনি যেমন এর কথা বলেছেন, যেমন শীতের প্রসঙ্গ তুলেছেন বিদ্যাসাগরের সাথে যে চিঠিটি লিখেছেন বিদ্যাসাগরের জন্য, সেই সময় আবার এই কথা উঠে এসেছে যে জার্মান ভাষার বর্ণমালা কি ধরনের?
ক গ্রিক ভাষার মতো, খ ইতালীয় ভাষার মতো, গ রোমান ভাষার মতো, ঘ রোমান ভাষার মতো নয়। তিনি জানাচ্ছেন যে জার্মান ভাষার বর্ণমালা, বর্ণমালা কোনগুলোকে বলা হয়, আমাদের যেমন বর্ণমালা অ আ ক খ এগুলো সবই আমাদের বর্ণমালা, মানে পুরোটাকে নিয়ে বলা হচ্ছে বর্ণমালা। তেমনই বলেছেন তিনি, মাইকেল মধুসূদন দত্ত জানাচ্ছেন জার্মান ভাষার বর্ণমালা রোমান ভাষার মতো নয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ঘ। পরের প্রশ্ন 4 এলাম। মধুসূদন কোন সময় বিদ্যাসাগরকে চিঠি লিখেছিলেন? অর্থাৎ এখানে সময় বলতে সেই কালটা মেনশন করা আছে। দেখো প্রথমেই আছে ক বসন্তকাল, খ শরৎকাল, গ হেমন্তকাল, ঘ শীতকাল। সঠিক উত্তর হয়ে যাবে সেই সময় হলো শরৎকাল। সঠিক উত্তর অপশন খ। নেক্সট চলে যাব 5 লেখা আছে মধুসূদন যে জাহাজে ইংল্যান্ডে যাত্রা করেন সেই জাহাজটির নাম কি ছিল? ক হর্ষবর্ধন, খ সিলোন, গ ইউরেকা, ঘ ইংল্যান্ড মার্চেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই মনে রাখতে হবে এবং অপশন হয়ে যাবে এখানে অপশন খ। 5-এর আনসার হয়ে যাচ্ছে অপশন খ সিলোন। এবং এই যে মধুসূদন যে জাহাজে ইংল্যান্ডে যাত্রা করেন সেই জাহাজটির নাম, এই জাহাজের কথা আমরা কাকে কোন সময় বলছেন সেটাও তোমাদের এটা দ্বিতীয় চিঠিতে আসছে, তাই তো? দ্বিতীয় চিঠিতে তিনি গৌরদাস বসাককে এই কথা জানাচ্ছেন। পরের প্রশ্নে যাব 6 লেখা আছে চিঠি লেখার আগের রবিবার মধুসূদন ছিলেন। চিঠি লেখার আগের রবিবার, দেখো যখন আমরা চিঠিটা পড়ছি সেই সময় একটা লেখা আছে যে আগের রবিবারের কথা আর একটা গতকালের কথা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে চিঠি লেখার আগের রবিবার তিনি কোথায় ছিলেন? ক আলেকজান্দ্রিয়ায়, খ মল্টায়, গ কলকাতায়, ঘ লন্ডনে। অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্দ্রিয়ায়, কারণ গতকাল তিনি ছিলেন মল্টায় আর আগের রবিবার সেটা ছিলেন আলেকজান্দ্রিয়ায়। এবং এই প্রসঙ্গে বলে নেওয়া দরকার যে মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর হলো আলেকজান্দ্রিয়া এবং মলটা হলো একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। যে দুটোর কথাই আমরা এই চিঠির মধ্যে পেয়েছি। পরের প্রশ্নে যাব 7 লেখা আছে গৌরদাসকে লেখা পত্র অনুযায়ী সমুদ্র পথে ইংল্যান্ড যাত্রার ঠিক 22 দিন আগে মাইকেল কোথায় ছিলেন? গৌরদাসকে লেখা পত্র অনুযায়ী সেই 22 দিন আগে সমুদ্রপথে ইংল্যান্ড যাওয়ার 22 দিন আগে তিনি কোথায় ছিলেন? এখানেই অপশন আছে ক কলকাতায়, খ দিল্লিতে, গ লন্ডনে, ঘ ইতালিতে। তিনি কোথায় ছিলেন? কলকাতায়। এবং সেই যাত্রাপথে কত সময় লাগছে সেই সময়ের কথা আমরা উল্লেখ পাচ্ছি যে 22 দিন কলকাতায়। পরের প্রশ্নে যাব 8 লেখা আছে মধুসূদন তার ভ্রমণের বিবরণ লিখতে চেয়েছেন যে সংবাদপত্রে, সেটি হলো কতে আছে সংবাদ প্রভাকর, খতে আছে ইন্ডিয়ান মিরর, গতে আছে আউটলুক, ঘতে আছে ইন্ডিয়ান ফিল। তিনি জানিয়েছিলেন যে তার যে এই সমুদ্র যাত্রার বিবরণ তিনি যে পত্রিকায় লিখতে চান সেটি ছিল ইন্ডিয়ান ফিল। অপশন ঘ সঠিক উত্তর। তোমাদের কটা সঠিক হচ্ছে কমেন্ট বক্সে জানাও। পরের প্রশ্নে আসছি 9 লেখা আছে শান্ত সমুদ্রকে যার সঙ্গে তুলনা করা হয়েছে? ক বিস্কে উপসাগর, খ জিব্রাল্টার প্রণালী, গতে হুগলি নদী, ঘ দামোদর নদ। শান্ত সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? আমাদের দেশের হুগলি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। অপশন গ হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট 10 নম্বর প্রশ্নে যাব। আচ্ছা না, এটা 10 নম্বর প্রশ্নে এলাম। চিঠি গল্পে তৃতীয় চিঠিটি লেখা হয়েছিল কোথা থেকে? কোথা থেকে না, চিঠি গল্পে তৃতীয় চিঠিটি কাকে লেখা হয়েছিল? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ গৌরদাস বসাক, গ রাজনারায়ণ বসু, ঘতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কাকে লেখা হয়েছিল? রাজনারায়ণ বসু। এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাকে কাকে লেখা হয়েছে এটা অবশ্যই মনে রাখতে হবে। রাজনারায়ণ বসুকে তিনি তৃতীয় চিঠিটি লিখেছিলেন। অপশন গ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 11 তোমাকে অনুনয় জানাচ্ছি ড্যাশ সম্বন্ধে আমাকে লেখো। ক মেঘনাদ, খ রাবণ, গ মিল্টন, ঘ ভার্জিল। তোমাকে অনুনয় জানাচ্ছি, কাকে জানাচ্ছেন না রাজনারায়ণ বসুকে অনুনয় জানাচ্ছেন যে মেঘনাদ সম্পর্কে, অর্থাৎ তার লেখা যে রচনাটির সম্বন্ধে যে তাকে কিছু জানানো হোক, মানে সেটি কেমন হয়েছে সেই প্রত্যাশায় মাইকেল মধুসূদন দত্ত অপেক্ষা করে আছেন। তাহলে সেটি হয়ে যাচ্ছে অপশন ক।
পরের প্রশ্নে যাব 12। মধুসূদন প্রচন্ড জ্বরে শয্যাগত ছিলেন। শয্যাগত থাকেন কতদিন? ক 7-8 দিন, খ 8-9 দিন, গ 6-7 দিন, ঘ 2-3 দিন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6-7 দিন, অপশন গ রাইট আনসার। নেক্সট 13 লেখা আছে আমি ষষ্ঠ স্বর্গ শেষ করেছি প্রায় কত লাইনে। এগুলো বইটা পড়তে হবে এবং মাথায় রাখতে হবে, মুখস্থ কিন্তু এগুলো করতেই হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্টেই ক 750। সঠিক উত্তর 750। এগুলো কোনোটাই নয়, খ গ এবং ঘ কোনো আনসার, কোনো অপশন হবে না। পরের প্রশ্ন 15 না 13 করলাম আমরা। 14 এলাম। তাকে মেরে ফেলতে আমাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে, অর্থাৎ কাঁদতে হয়েছে। কাকে মেরে ফেলতে? তাকে হলেন ক কালিদাস, খ তাসো, গ মিল্টন, ঘ মেঘনাদ। অর্থাৎ মেঘনাদকে, সেই পরাক্রমী বীর যে সেই মেঘনাদকে কে মেরে ফেলতে তাকে অনেক অশ্রুপাত করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেঘনাদ। পরের প্রশ্ন 15 লেখা আছে যে কবিকে মধুসূদন স্বর্গীয় বলেছেন তিনি হলেন, কাকে স্বর্গীয় কবি বলা হয়েছে? ক ভার্জিল, খ মিল্টন, গ কালিদাস, ঘ তাসো। তাকে মিল্টনকে স্বর্গীয় কবি বলা হয়েছে। এবং আমরা চিঠির মধ্যে দেখেছি যে অনেকে তার মেঘনাদের সঙ্গে কিসের তুলনা করেছেন? মিল্টনের কাব্যের তুলনা করেছেন। সেই কারণে তাকে তিনি নিজেই বলেছেন যে মিল্টনের সঙ্গে তার তুলনা মানায় না, কিন্তু তাসো, কালিদাস এদের সাথে তার তুলনা তাও তিনি মানতে পারেন। মিল্টনকে তিনি স্বর্গীয় কবি বলে আখ্যা দিয়েছেন। পরের প্রশ্নে আসছি 16 লেখা আছে কতদিন আগে মধুসূদন কলকাতায় ছিলেন? ক 23 দিন, খ 24 দিন, গ 25 দিন, ঘ 22 দিন। কতদিন আগে ছিলেন? 22 দিন। এখানে সেই জাহাজে অর্থাৎ ইংল্যান্ডে যাত্রা করার যে সময়কাল সেটা বলা হচ্ছে যে কতদিন আগে তিনি কলকাতায় ছিলেন। ঠিক 22 দিন আগে তিনি কলকাতায় ছিলেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ঘ। পরের প্রশ্ন 17 লেখা আছে অনেক হিন্দু মহিলা বইটি পড়েছেন। বইটি হলো, তার কি কাব্য লিখেছিলেন, কি কাব্য লিখে বিখ্যাত হয়েছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। সেটাই দেখে নেব, অনেকগুলো কাব্য আছে এখানে। তবে ক বীরাঙ্গনা কাব্য, খ মেঘনাদ বধ কাব্য, গ পদ্মাবতী কাব্য, ঘ ব্রজঙ্গনা কাব্য। যেটি উল্লেখ আছে সেটি হলো মেঘনাদ বধ কাব্য। অনেক হিন্দু মহিলা বইটি পড়েছে এবং এটির বক্তা হলেন মাইকেল মধুসূদন দত্ত নিজে। পরের প্রশ্ন 18 লেখা আছে চিঠিতে মধুসূদন দত্ত যে বন্ধুর আস্তানা জানতে চেয়েছিলেন তার নাম কি? চিঠিতে মধুসূদন দত্ত গৌরদাস বসাককে যখন তিনি চিঠিটা লিখছেন সেই সময় একজন বন্ধুর কথা তিনি জানতে চেয়েছেন। তার নাম ক হরি, খ রমা, গ গৌর, ঘ নিতাই। হরির কথা উল্লেখ আছে। অপশন ক রাইট আনসার। নেক্সট প্রশ্ন 19 আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী। কার কথা বলা হয়েছে? বক্তা ক রাজনারায়ণ বসু, খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ মধুসূদন দত্ত, ঘ গৌরদাস বসাক। একদম চিঠির শেষের দিকেই রাজনারায়ণ বসুকে তিনি যে চিঠিটি লিখছেন, অর্থাৎ তার কাছ থেকে তিনি যখন আশা করছেন যে সে কিছু লিখুক তার মেঘনাদ বধ কাব্য সম্বন্ধে, সেই সময় একদম চিঠির শেষাংশে তিনি লিখছেন আমি অকপট ও আন্তরিকভাবে তোমার সর্বশ্রেষ্ঠ অনুরাগী। কার কথা বলা হয়েছে? রাজনারায়ণ বসুর কথা বলা হয়েছে। ও আচ্ছা, এইখানে রাজনারায়ণ বসুর কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখো জানতে চেয়েছে বক্তা কে ছিলেন। বক্তা হলো এখানে মধুসূদন দত্ত নিজে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন গ মধুসূদন দত্ত। পরের প্রশ্নে আসছি 20 লেখা আছে গৌরদাস বসাককে লেখা চিঠিটির দ্বিতীয় অংশ মাইকেল কবে লিখেছেন? একদম দেখবে দুটো পার্টে করা আছে গৌরদাস বসাককে লেখা চিঠিটা। তার যে নেক্সট সেকেন্ড পার্টটা সেটা কোন সময় লেখা হচ্ছে? ক শনিবার, খ সোমবার, গ মঙ্গলবার, ঘ রবিবার। রবিবারের কথা আছে। অপশন ঘ এখানে সঠিক উত্তর, ঘ। পরের প্রশ্ন 21 লেখা আছে মেঘনাদ বধ কাব্যে মেঘনাদ মারা গেছে যে স্বর্গে। কোন স্বর্গে মেঘনাদ মারা গেছেন বলেন মাইকেল মধুসূদন দত্ত উল্লেখ করেছেন? দেখে নেব ক পঞ্চম, খ ষষ্ঠ, গ সপ্তম, ঘ প্রথম। তোমরাই জানাবে অপশন কোনটা হবে। অপশন হয়ে যাচ্ছে অপশন খ
ষষ্ঠ। পরের প্রশ্ন 22, মধুসূদন জ্বরে আক্রান্ত হয়ে কতদিন শয্যাগত ছিলেন? 6-7 দিন। সঠিক উত্তর, এগুলো আর দেখব না। পরের প্রশ্ন 23 না, এটাই হলো আমাদের MCQ এর সর্বশেষ প্রশ্ন। তোমরা নিশ্চয়ই নাম্বার কাউন্ট করেছো, কে কত পাচ্ছ। যদি স্কোর ভালো হয়ে থাকে, অর্থাৎ 22 এর মধ্যে বেশ ভালো স্কোর করলে 20 অন্তত পেলে, তাহলে বুঝতে হবে যে প্রিপারেশন ভালো হচ্ছে। তবে যাদের স্কোর কম হলো তাদের বুঝতে হবে যে প্রিপারেশন ভালো হচ্ছে না। আর প্রিপারেশন যদি ভালো না হয় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো প্রিপারেশন, আর ভালো প্রিপারেশনের জন্য দরকার একটা ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নেব কি সেই স্টাডি ফ্লো একটা ছোট্ট ভিডিওতে। ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ VSQ এর প্রশ্নমান 1 আমরা জেনে গেছি। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন লেখা আছে, মধুসূদন দত্ত রচিত 3টি চিঠির তর্জমা করেছেন কে? একদম শেষে দেখবে লেখা আছে, একদম 3টে চিঠির শেষে একদম লেখা আছে যে সুশীল রায় এই 3টে চিঠির তর্জমা করেছেন, অর্থাৎ অনুবাদ করেছেন। এর পরের প্রশ্নে আসছি 2। আমি নামটা লিখে দিচ্ছি এখানে।
পরের প্রশ্নে আসছি, চিঠি পাঠ্যাংশটিতে মোট কয়টি চিঠি আছে? কটা চিঠি আছে? 3টি। পরের প্রশ্ন 3, মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে চিঠি লেখেন? সেই সময়কালটা উল্লেখ করতে হবে, সেটা হলো 1864 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। পরের প্রশ্ন 4 এলাম। মাইকেল চিঠিগুলি কাদের লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত যে চিঠিগুলি লিখেছেন, প্রথম চিঠিটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, পরবর্তী গৌরদাস বসাক এবং 3য় নম্বর চিঠিটি লিখেছেন রাজনারায়ণ বসুকে। পরের প্রশ্ন 5, পাঠ্যাংশের প্রথম চিঠিটি মাইকেল কোথা থেকে লিখেছেন? প্রথম চিঠিটি তাহলে লিখতে হবে কোথায়, কোথা থেকে লিখেছেন, অর্থাৎ ফ্রান্সের ভার্সাই থেকে। দেখবে লেখা আছে একদম চিঠির মাথায় যে ফ্রান্সের ভার্সাই থেকে তিনি লিখেছেন চিঠিটি। অবশ্যই চিঠিটা পুরো মন দিয়ে পড়বে এবং সবার সম্বন্ধে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু এবং গৌরদাস বসাক, এই 3 জনের সম্বন্ধে যে তলায় যে লেখা আছে তাদের সম্বন্ধে, সেটাও কিন্তু পড়তে হবে ভালো করে। পরের প্রশ্ন আসছি 6 লেখা আছে, বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদনের একটি সনেট উল্লেখ করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা মধুসূদন দত্তের একটি সনেট হলো পণ্ডিত প্রবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন আসছি, আমি লিখে দিচ্ছি 9 পণ্ডিত প্রবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্নে আসছি 7, বিদ্যাসাগর মধুসূদনকে বারংবার সাহায্য করেছেন এমন একটি ঘটনার উল্লেখ করো। এমন একটি ঘটনা প্রসঙ্গে তোমরা জানাতে পারো যে ফ্রান্সের যখন ভার্সাই শহরে মধুসূদন ছিলেন, সেই সময় তিনি চরম আর্থিক দুরাবস্থায় পড়েন এবং সেই সমস্যা থেকে মুক্তি দান করেন বিদ্যাসাগর। তাকে অনেক টাকা পাঠিয়েছিলেন সেই সময়, তিনি বিদেশে সেই সময় অনেক টাকা পাঠিয়েছিলেন। এটি একটি ঘটনা হিসেবে তোমরা উল্লেখ করতে পারো। পরের প্রশ্নে আসছি 8, চিঠিতে ভারতচন্দ্রের কোন বিখ্যাত লাইনের উল্লেখ আছে? ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য বিখ্যাত একটি কাব্য বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এখানে কোন বিখ্যাত লাইনের উল্লেখ আছে? চিঠিতে ভারতচন্দ্রের যে বিখ্যাত লাইনটি উল্লেখ আছে সেটি হলো, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। মানে সেই সময়টা কেন বলা হচ্ছে, শীতকাল, সেই শীতকালে যে এত প্রবল ঠান্ডা, অর্থাৎ বাঘের বিক্রম, সেই বাঘের শক্তির সঙ্গে শীতকালে ঠান্ডাকে তুলনা করা হয়েছে। পরের প্রশ্নে আসছি 9, মাইকেল মধুসূদন তার চিঠিতে ইউরোপের শীতকাল সম্পর্কে যে ছড়াটির উল্লেখ করেছিলেন সেটি লেখো। একই বলতে হবে যে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা তার চিঠিতে ইউরোপের শীতকাল সম্পর্কে বলতে গিয়ে আমাদের দেশের কবি ভারতচন্দ্রের কথা বলেছেন যে বাঘের বিক্রম সম মাঘের হিমানি। হিমানি মানে কি? হিম মানে বরফের মতন ঠান্ডা, সেই বাঘের বিক্রমের সাথে তার তুলনা করা হয়েছে। পরের প্রশ্নে আসছি 10, মাইকেল মধুসূদন দত্ত কোন কোন বিদেশি ভাষা রপ্ত করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত যে বিদেশি ভাষাগুলি রপ্ত করেছেন বলা আছে সেটি হলো জার্মান ভাষা, ফরাসি ভাষা এবং ইতালি ভাষা। এবং ফরাসি এবং ইতালি ভাষা তিনি ভালোভাবে রপ্ত করেছিলেন এবং তার সঙ্গে তিনি জার্মান ভাষার চর্চাতেও ব্যস্ত ছিলেন। পরের প্রশ্নে আসছি 11 লেখা আছে, তোমাদের পাঠ্য চিঠি রচনায় মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয় যে চিঠিটি সেটি কাকে লিখেছেন? দ্বিতীয় চিঠিটি কাকে লিখেছেন? গৌরহরি বসাককে বা গৌরদাস বসাককে। এরপরে আসছি 12 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন চিঠিতে কাকে প্রিয় ও পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন? প্রিয় এবং পুরাতন বন্ধু বলে গৌরদাস বসাককে তিনি সম্বোধন করেছেন। পরে আসছি 13, গৌরদাস বসাকের সঙ্গে মধুসূদনের সম্পর্ক কি?
তার সঙ্গে মধুসূদনের একদম ছোটবেলাকার বন্ধুত্ব, অর্থাৎ বাল্যকালের সে প্রিয় বন্ধু ছিল। পরের প্রশ্নে আসছি 14 লেখা আছে, চিঠি লেখার সময় মধুসূদন জাহাজে করে কোথা দিয়ে ভেসে যাচ্ছিলেন? চিঠি লেখার সময় জাহাজে করে তিনি ভূমধ্য সাগরের ওপর দিয়ে ভেসে যাচ্ছিলেন। 15 নম্বর প্রশ্নে এলাম, মাইকেল কিভাবে বিদেশি ভাষা চর্চা করেছিলেন? মাইকেল কোনো রকম শিক্ষকের সাহায্য ছাড়াই নিজেই সেই বিদেশি ভাষা চর্চা করে রপ্ত করেছিলেন। প্রশ্ন 16 লেখা আছে, মাইকেল কোন ভাষাকে অদ্ভুত ভাষা বলে উল্লেখ করেছেন? কোন ভাষাকে অদ্ভুত ভাষা বলে উল্লেখ করেছেন? জার্মান ভাষাকে। পরের প্রশ্ন 17, চিঠি গদ্যাংশের অন্তর্গত দ্বিতীয় চিঠিটি লেখার আগের দিন মধুসূদন দত্ত কোথায় ছিলেন? দেখো এই ধরনের একটা কোশ্চেন আমরা এমসিকিউতে করে এসেছি। দেখো এখানে লেখা আছে, চিঠি গদ্যাংশের অন্তর্গত দ্বিতীয় চিঠিটি লেখার আগের দিন। আগের দিন বলতে তিনি মল্টায় ছিলেন, আর ঠিক আগের এক সপ্তাহ আগের রবিবার তিনি কোথায় ছিলেন? আলেকজান্দ্রিয়ায়। পরের প্রশ্নে আসছি 18, মাইকেল কোন পত্রিকায় তার সমুদ্র যাত্রার এক সুদীর্ঘ বিস্তারিত বিবরণ লেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন? এইটাও আমরা করে এসেছি এমসিকিউ প্রশ্নে। এখানে উত্তরটা কি হবে? ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় তিনি তার সমুদ্র যাত্রার দীর্ঘ বিবরণ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। নেক্সট চলে যাব 19, সেখানে পৌঁছেই আমি তোমাকে আমার ঠিকানা জানাবো। কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে? এখানে তিনি তো জাহাজে করে যাচ্ছিলেন, ফলে সেই সময় তিনি যদি ঠিকানা দেয় তাহলে গৌরদাস বসাক কিভাবে তাকে চিঠি পাঠাবে? সেই কারণে তিনি বলেছিলেন যে আমি যখন ইংল্যান্ডে ফিরবো তখন নিজস্ব একটা আস্তানা হবে এবং সেখানে গিয়ে তিনি তার ঠিকানাটা পাঠাবেন এবং ফলে গৌরদাস বসাক সেই ঠিকানায় চিঠি পাঠাতে পারবেন। পরের প্রশ্ন 20তে লেখা আছে, গৌরদাসকে লেখা চিঠিটি কোথায় পৌঁছে ডাকে দেবেন মধুসূদন? কোথায় পৌঁছে? জিব্রাল্টারে মানে জিব্রাল্টার প্রণালী, সেই জিব্রাল্টারে পৌঁছে তিনি ডাকে দেবেন, কারণ তিনি এই সময় জাহাজে করে ইংল্যান্ডের দিকে রওনা হচ্ছেন এবং তার ছোটবেলা থেকে শখ ছিল ইংল্যান্ডে যাওয়ার। তোমরা ভালোভাবেই জানো যে তিনি সেই যে ইংরাজি ভাষার প্রতি যথেষ্ট দুর্বল ছিলেন। পরের প্রশ্নে আসছি 21, জাহাজটিকে মাইকেল কিসের সঙ্গে তুলনা করেছেন? জাহাজটিকে মাইকেল রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ, রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ, এটা মনে রাখতে হবে, এর সঙ্গে তুলনা করেছেন। এবং যখন এটা লিখবে তখন অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবে, কারণ এটা তার কথা। পরের প্রশ্ন 22, রাজনারায়ণ বসুকে পত্রলেখক কোন আবেদন জানিয়েছেন? পত্রলেখক অর্থাৎ মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য সম্পর্কে তার দৃষ্টি অর্থাৎ তার যে মতামত, তার যে ব্যক্তিগত মতামত তা রাজনারায়ণ বসুকে বলতে অনুরোধ করেছেন। পরের প্রশ্ন 23, তোমার রায় জানাবার জন্য আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি। কে কেন অপেক্ষা করছে? এখানেও কার কথা বলা হচ্ছে? এখানেও সেই রাজনারায়ণ বসুর কথা বলা হচ্ছে, তার মতামত জানার জন্য, অর্থাৎ মেঘনাদ বধ সম্পর্কে তার কি মনে হয়েছে সেটা জানার জন্য মধুসূদন দত্ত অপেক্ষা করছেন রুদ্ধ নিঃশ্বাসে। এখানে বলা হচ্ছে এতটাই আকুলতা যে সে কি জানাচ্ছে, তার মেঘনাদ বধ কাব্য পড়ে তার কেমন লেগেছে, তার ব্যক্তিগত মতামত জানার জন্য এতটাই তার আগ্রহ ছিল, সেই কারণে এই শব্দবন্ধের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন 24, ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি। কোন বোঝাপড়ায় জয়ী হয়ে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন? মেঘনাদ বধ কাব্যে যে মেঘনাদের মৃত্যুর যে লেখা হচ্ছিল, সেই মেঘনাদের মৃত্যু রচনায় সময় তিনি মাইকেল মধুসূদন দত্ত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময় কি হয়, তিনি মধুসূদন অত্যন্ত মানসিক দ্বন্দ্বেরও সম্মুখীন হন এবং অবশেষে এই দ্বন্দ্বের মীমাংসা ঘটে এবং তিনিও আস্তে আস্তে অসুস্থতা কাটিয়ে ওঠেন এবং মেঘনাদের এবং তার লড়াইয়ে অবশেষে মেঘনাদের মৃত্যু নিশ্চিত হয়।
সেই কারণেই তিনি বলেছেন যে ঈশ্বরকে ধন্যবাদ, আমি জয়ী হয়েছি। অর্থাৎ তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব এবং মেঘনাদকে সেই হিসাবে মেঘনাদ বধ কাব্যের মধ্যে মেঘনাদের যে মৃত্যু, সেই মৃত্যু আর মৃত্যুর মানে শেষ আর সেই শেষটা করার জন্য তাকেও যথেষ্ট বলেছেন যে তাকেও যথেষ্ট কষ্ট করতে হয়েছে, তাকেও প্রচুর চোখের জল ফেলতে হয়েছে এবং তার ফলে তিনি জয়ী হয়েছেন এবং অবশেষে মেঘনাদের মৃত্যু ঘটেছে। পরের প্রশ্নে আসছি 25। এই কাব্য অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে উঠেছে। কোন কাব্যের কথা বলা হয়েছে? মেঘনাদ বধ কাব্যের কথা বলা হয়েছে। আর মেঘনাদ বধ কাব্য যখন লিখবে তখন অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবে। পরের প্রশ্ন 26। মাইকেল মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবি আখ্যা দিয়েছেন? আমরা দেখেছি মিল্টনকে। পরের প্রশ্ন 27। তোমার যা মনে হয়েছে তুমি তা লিখে জানাবেই। কোন বিষয় লিখে জানানোর কথা বলা হয়েছে? মেঘনাদ বধ কাব্য সম্পর্কে রাজনারায়ণ বসুর ব্যক্তিগত মতামত কোনো রকম সংকোচ ছাড়াই লিখে জানানোর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 28। অনেক হিন্দু মহিলা বইটি পড়ে ক্রন্দন করেছেন। হিন্দু মহিলারা কোন বই পড়ে ক্রন্দন করেছিলেন? মেঘনাদ বধ কাব্য পড়ে। এবং এখানে আরেকটি কথা বলে নেওয়া দরকার, তিনি রাজনারায়ণ বসুর যে স্ত্রী তাকেও এই কাব্য পড়তে অনুরোধ জানিয়েছেন, যে অনেক হিন্দু মহিলা যেমন প্রশংসা করেছেন তেমন তিনি জানিয়েছেন মধুসূদন যা তোমার স্ত্রীকেও পর্যন্ত পড়তে দিও। এটাও একটা শর্ট কোশ্চেন হতেই পারে। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএকিউ এর সব রকমের প্রশ্ন। এরপর আমরা চলে যাব ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নে। এই ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নমান 2 নম্বর। চলে যাব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে আছে দেখো, বাঘের বিক্রম সম মাঘের হিমানি কথাটির অর্থ কি? এই ধরনের প্রশ্নগুলো যখন আমরা করব সেই সময় লিখে নিতে হবে যে উক্ত অংশটি মধুসূদন দত্তের লেখা চিঠি রচনাংশ থেকে নেওয়া হয়েছে। এবং পাঠ্যাংশে যে প্রথম চিঠিটি আছে যেটি বিদ্যাসাগরকে লিখছেন, সেই সময় ইউরোপের শীতের প্রসঙ্গ তুলে মধুসূদন দত্ত এই কথা জানিয়েছেন, অর্থাৎ শীতের যে ভয়াবহতা সেই কথা সম্বন্ধে তিনি বলেছেন ভারতচন্দ্রের কথা। এবং ভারতচন্দ্রের রচিত যে পংক্তিটি আছে সেই পংক্তিটিকে এখানে তুলে ধরা হয়েছে যে বাঘের বিক্রম সম মাঘের হিমানি। এটি অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত একটি পংক্তি। এতটুকু লিখলেই হবে। এরপরে আসছি পরের প্রশ্ন 2। আপনি এই আগের প্রশ্নে যাব এবং এই প্রসঙ্গে আরও একটা বলে দেবে যে যদিও এই শীতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন যে মধুসূদন দত্ত জানাচ্ছেন যে তাই বলে এই এত ঠান্ডার মধ্যেও তিনি কিন্তু বসে নেই, তিনি কাজ করে চলেছেন, তিনি বিভিন্ন ভাষা চর্চা করে চলেছেন, অর্থাৎ তিনি অলসভাবে সময় অতিবাহিত করছেন না। পরের প্রশ্নে আসছি 2 লেখা আছে, আপনি মনে করবেন না যে আমি অলসভাবে দিন কাটাচ্ছি। দেখো এই প্রশ্নটাও আছে, তাহলে একই ধরনের হবে উত্তরটা, লেখক কিভাবে দিন কাটাচ্ছিলেন। তাহলে এইখানে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেও তোমাদের কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলে নিতে হবে। তারপরে বলতে হবে যে ফ্রান্সের ভার্সাই শহরে থাকার সময় তিনি মধুসূদন দত্ত যে শীতের বর্ণনা দিয়েছেন সেই শীতের বর্ণনা প্রসঙ্গে মধুসূদন দত্ত এই তোমার ভারতচন্দ্রের যে উক্তিটি তুলে ধরেছেন এবং সেই উক্তিটির সঙ্গে তার শীতের ভয়াবহতা বিষয়টা তুলে ধরেছেন এবং বলেছেন যে তিনি সেখানে সেই শীতের মধ্যেও তিনি অলসের মতন জীবন কাটাচ্ছেন না বা আলস্যে দিন কাটাচ্ছেন না। তিনি কোনো শিক্ষক ছাড়াই বিদেশি ভাষা যেমন ফরাসি, ইতালি এই সমস্ত ভাষা তিনি রপ্ত করছেন এবং এমনকি জার্মান ভাষা চর্চাও তিনি করে চলেছেন। তাহলে এভাবেই তিনি ফ্রান্সে তার দিন কাটিয়েছেন। পরের প্রশ্নে আসছি 3 লেখা আছে, হে প্রিয় বন্ধু, বক্তা কাকে তার প্রিয় বন্ধু বলেছেন, তাকে প্রিয় বন্ধু বলেছেন বা বলা যুক্ত কিনা তা লেখো। মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রিয় বন্ধু বলেছেন এবং তাকে প্রিয় বন্ধু বলা যুক্তিযুক্ত কেন? কারণ আমরা ভিএসএকিউতেও একটা আলোচনা করেছি যে যখনই কোনো বিপদ হয়েছে সেই সময় তিনি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে পাশে পেয়েছেন।
তাই সেই কারণেই তাকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন। অর্থাৎ তার যখন আর্থিক সংকট হয়েছিল ফ্রান্সে থাকাকালীন, সেই সময় তাকে অর্থ সাহায্য করেছিলেন বিদ্যাসাগর। সেই কারণে তাকে প্রিয় বন্ধু বলে, অর্থাৎ বিপদের সময় যে পাশে থাকে তাকে প্রিয় বলে সম্বোধন করেছেন। পরের প্রশ্নে আসছি। যদিও আমার মনে হচ্ছে যে আমি তখন আমার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবো না, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? কারকে উদ্দেশ্য করে বলেছেন? গৌড়দাস বসাককে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? কারণ আমরা দ্বিতীয় চিঠিটা যখন পড়েছি গৌড়দাস বসাককে লেখা, সেই সময় আমরা জেনেছি যে মধুসূদন আইন শিক্ষার জন্য সেই সময় ইংল্যান্ডে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে সেই সময় তিনি শিক্ষা গ্রহণ করতে যাচ্ছিলেন এবং তার সঙ্গে তার একটি সম্মানজনক জীবিকা অর্জনেরও তাগিদ ছিল এবং তাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তাই মনে হয়েছে তার যে বিদেশে গিয়ে সে তার বন্ধুদের জন্য বেশি সময় খরচ করতে পারবে না, কারণ তাকে জীবিকার জন্য তার যাতে কিছু একটি তার অবস্থা থেকে সুনিশ্চিত করতে পারে যে আশা নিয়ে এসে গেছে, সেই কারণে সে বন্ধুদের জন্য বেশি সময় দিতে পারবেন না। পরের প্রশ্নে আসছি। 5 লেখা আছে, আমি সিলন নামক জাহাজে চলেছি, জাহাজটি কি রকম? জাহাজটির বর্ণনা দিতে হবে এবং সিলন জাহাজে আমরা দেখেছি যে এক জাঁকজমক আভিজাত্যপূর্ণ আয়োজন রয়েছে। প্রথমে কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে বলে নেবে অবশ্যই, তারপরে জাহাজটার বিবরণ দেবে পরের প্যারায়। জাহাজটিকে তার কি মনে হয়েছে? রূপকথার রাজ্যে ভাসমান একটি প্রাসাদের মতো মনে হয়েছে এবং সেটি ছিল অপূর্ব জাঁকজমকপূর্ণ। সেলুন মানে হলো অভিজাতদের যে আমোদ প্রমোদের জায়গা, সেটাকে বলা হয়েছে। সেগুলো হলো রাজপ্রাসাদেই মানায় তিনি জানিয়েছেন এবং কেবিনগুলোও কি বলা হয়েছে? সেখানে শুধুমাত্র রাজকুমারদের থাকারই উপযোগী, মানে এতটাই অভিজাত সব ব্যবস্থাপনা। এরপরে আসছি পরের প্রশ্ন 6। মধুসূদনের বন্ধু রাজনারায়ণ বসু সম্পর্কে সংক্ষেপে লেখো। রাজনারায়ণ বসু সম্পর্কে তোমাদের পাঠ্য যে বইটা আছে সেই পাঠ্য বইয়ের মধ্যেও তোমাদের লেখা আছে, সেটাও পড়ে নিতে পারো। এবং তোমরা এখানে আমি অবশ্যই বলবো যে 1826 খ্রিস্টাব্দে কলকাতার দক্ষিণে বোড়াল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি প্রধান শিক্ষক ছিলেন মেদিনীপুর গভর্নমেন্ট স্কুলে। তিনি দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে চাকরি করেছেন এবং পরবর্তীকালে তিনি ব্রাহ্ম ধর্মের অন্যতম প্রচারক হিসাবেও কাজ করেছেন এবং তিনি মাইকেল মধুসূদন দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সেই হিসাবে সুহৃদ বন্ধু ছিলেন। প্রশ্ন 7। মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর এ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? মিল্টনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো। মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য, তাকে অনেকে সমালোচনা করে বলেছেন যে এই কাব্যটি মিল্টনের থেকে উৎকৃষ্ট হয়েছে। আর মিল্টনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো প্যারাডাইস লস্ট। পরের প্রশ্ন আসছি 8। মধুসূদনের উচ্চাশার স্বপ্ন কিভাবে তার চিঠিগুলোতে প্রকাশ পেয়েছে তার সংক্ষেপে আলোচনা করে বোঝাও। তার তো উচ্চাশা ছিলই, সে ইংল্যান্ডে গিয়েছিল এবং সেখানে প্রতিষ্ঠিত হতেও চেয়েছিল এবং সেই চিঠিগুলোর মধ্যে তার উচ্চাশার স্বপ্ন প্রকাশিত হয়েছে। এখানে গৌড়দাস বসাককে তিনি যে চিঠিটি লিখেছিলেন তার মধ্যে দিয়ে তার প্রতিষ্ঠান লাভের যে ইচ্ছা বা আকুতির প্রকাশ আমরা দেখতে পেয়েছি এবং তিনি যাত্রাপথের বিবরণ কোথায় লিখতে চেয়েছেন? ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় লিখতে চেয়েছেন। রাজনারায়ণ বসুকে লেখা পত্রিকার মধ্যে দিয়েও তার যে মেঘনাদ বধ কাব্যটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং তা যে মিল্টনের সঙ্গেও কেউ তুলনা করছেন, অর্থাৎ এর মধ্যে দিয়েও তার একটা উচ্চাশা পরিচয় আমরা দেখতে পাই এবং হিন্দু নারীদের কাছেও এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং তিনি এমনকি জানিয়েছেন যে কালিদাসের সঙ্গে বা
মানে সেটা যদি তুলনীয় হয় তাহলেও তিনি সেটার সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু মিল্টনকে তিনি স্বর্গীয় কবি বলে জানিয়েছেন, সেই কারণে যে মিল্টনের সঙ্গে সেটা তার তুলনা নাই করা যেতে পারে, কিন্তু সেটি অন্যান্য কবিদের সঙ্গে তুলনা করা যেতেই পারে। তাহলে এই উচ্চাসার কথাটাই তোমাদের এখানে বলতে হবে। তাহলে প্রথমত ইন্ডিয়ান ফিল্ডের কথা বলবে, যে পত্রিকার প্রসঙ্গ তুলে তারপরে এবং সেখানে গিয়ে সে প্রতিষ্ঠিত হতে চায় এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে বন্ধুদের জন্য বেশি সময় খরচও করতে পারবেন না, সেই কথাটাও অবশ্যই জানাতে হবে। এবং তার মেঘনাদ বধ কাব্য যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং তাকে সেটি মিল্টনের সঙ্গে অনেকে তুলনা করছেন, সেই প্রসঙ্গ তুলতে হবে। এবং তারপরে তাসো বা কালিদাসের সঙ্গে যদি সেটি তুলনা হয় তাহলে তার কোনো রকম আপত্তি নেই, কিন্তু তিনি আবার এটাও জানাচ্ছেন যে মিল্টন হলো স্বর্গীয় কবি, তাকে কোনোভাবেই তার সাথে সে তুলনায় আসে না, এই কথাও তিনি জানাচ্ছেন। তাহলে এই সমস্ত প্রসঙ্গগুলো তুলে তার উচ্চাসার প্রকাশ ব্যক্ত করতে হবে। এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএকিউ না, এসএকিউ এর সব রকমের প্রশ্ন এবং এই চিঠি পাঠ্যাংশটির ওপর বা এই চিঠি রচনাংশটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই চিঠি খুব ভালো করে পড়বে এবং অবশ্যই কিউটোপিয়ার সাথে থাকবে, খুব ভালো থাকবে। চলে আসছি আমি অন্য কোনো ভিডিও নিয়ে অন্য একদিন।